5টা মেমোরাইজিং টেকনিক যেটা আমি আমার লাইফে অনেক ইউজ করেছি। অফকোর্স সবগুলো ইউজ করি নাই। আমি ভিডিও বানানোর জন্য রিসার্চ করছিলাম যে আসলে কোন মেথড গুলো সবচেয়ে বেশি হচ্ছে যে আসলে প্রমিনেন্ট। এবং এমন না যে আমি আপনাদের যে মেথড গুলোর কথা বলবো সেগুলো আপনারা আগে কোথাও শুনেননি, কোনো ভিডিওতে দেখেননি বা এমন না যে আপনারা কোনো Instagram রিলসে দেখেন নাই। এগুলো হয়তোবা আপনারা আগে পরে দেখেছেন। বাট প্রমিস আপনারা কখনো এগুলোকে এপ্লাই করেন না। সো আমি আপনাকে আরেকবার রিমাইন্ডার দিতে আসছি যে আসলে কোন মেমোরাইজিং টেকনিক আপনি ইউজ করতে পারেন, কোনগুলো আসলে আপনার জন্য যথেষ্ট কাজ করতে পারে, কোনগুলো আমি আমার নিজের পার্সোনাল লাইফে ইউজ করি এবং করে বেনিফিটেড হয়েছে। আশা করি আপনাকে ভিডিওটা অনেকটা হেল্প করবে। আপনি যেকোনো ক্লাসের স্টুডেন্ট হন, আপনাকে এটা অবশ্যই হেল্প করবে। 9-10 হন, ইন্টারমিডিয়েটের হন অথবা আপনারা ইউনিভার্সিটি স্টুডেন্ট হন। These 5 memorizing techniques are amazing. নাম্বার 1 সেটা হচ্ছে মেমোরি প্যালেস বা এটাকে অনেক সময় জার্নি মেথড বা লোকাই মেথডও বলা হয়। আইডিয়াটা এরকম যে আপনি আপনার চেনা পরিচিত কোনো একটা জায়গাকে আসলে আপনার একটা মেমোরির প্যালেস বা একটা মেমোরিতে আপনি এটাকে ফাঁকা স্থান হিসেবে ধরে নিবেন। মনে করেন সেটা আপনার রুম হতে পারে, আপনার ক্লাসরুম হতে পারে, আপনি যে রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলে যান সে রাস্তাটা হতে পারে এবং আপনি প্রত্যেকটা কম্পোনেন্টকে একেকটা ভ্যালু বা একেকটা মেমোরি অ্যাসাইন করবেন। ফর এক্সাম্পল আমি যদি আমার রুমের কথা চিন্তা করি, এটা হচ্ছে আমার রুম। আমার রুমে ঢোকার পরপরই ডানে আমার বেড, তার পাশে আমার কাবার্ড, তার পাশে আমার আরেকটা কাবার্ড, এখানে আমার কম্পিউটার, এই জায়গায় হচ্ছে আমার মিউজিকের জন্য আমি একটা কিবোর্ড যে বাজে সেই কিবোর্ডটা রাখা আছে। এই তো মানে লাইক দ্যাটস মাই রুম। এখন এই রুমের মধ্যে তাহলে যখন আমি ঢুকবো, আমি এখানে ৫টা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি। আমি ৫টা কম্পোনেন্টকে বিভিন্নভাবে এখন ডেটা দিয়ে হচ্ছে যে চিন্তা করতে পারি। যেমন আমার বেডের যে কালারটা সেটা হচ্ছে যে ব্লাক কালারের, কাভার্ডের কালারটা হচ্ছে যে একটু বলতে পারেন বিস্কিট কালারের। এরকম বিভিন্ন কালার করে ভাগ করতে পারি, সাইজে ভাগ করতে পারি, কোন জিনিস রাখা আছে তার বেসে ভাগ করতে পারি এবং আমার যে ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে সেগুলোকে এটার সাথে অ্যাসাইন করে ফেলতে পারি। সাধারণত এটা তখন ভালো কাজ করে যখন আপনাকে সিরিয়ালি কোনো একটা ইনফরমেশন মুখস্থ রাখতে হয়। যেমন মনে করেন আপনি হয়তোবা অ্যাসিডের ধর্ম মুখস্থ করার চেষ্টা করছেন। যে অ্যাসিডের কি ধর্ম আছে। তো অ্যাসিডের যদি আপনার ৫টা ধর্ম থাকে, ধরে নেন আমি জানি না এখনো কোনটা এক্সাক্টলি মুখস্থ করবেন। আপনি ৫টা ধর্মকে এদের সাথে মিলিয়ে শূন্যের মধ্যে মুখস্থ করে ফেললেন। এবং হয়তোবা বেডের সাথে কিছু একটা মিলে এরকম কোনো একটা কিছুকে আপনি ফার্স্ট পয়েন্টের সাথে মানে ভিজুয়ালাইজ করে ইন্টারেক্ট করালেন। যেটা আপনি যখনই আপনার বেড দেখছেন বা আপনার হচ্ছে যে বিছানা দেখছেন, আপনার তখনই মনে পড়বে আচ্ছা ঠিক আছে এখানে এই হচ্ছে যে জিনিসপত্রগুলো আমার মনে রাখতে হবে। সো এইভাবে আপনার মেমোরি প্যালেসটাকে একটা সুন্দর হচ্ছে যে ইনফরমেশনের হাব আপনি বানিয়ে ফেলতে পারেন। এটা মেমোরি প্যালেস টেকনিক। হাউএভার এটাকে আমি খুব একটা সাপোর্ট করি না বিকজ আসলে দিন শেষে আমরা যখন বড় হই, এগুলো ছোট থাকতে ভালো কাজে দেয়। বিকজ আমি ছোট থাকতে সাথে কম ইনফরমেশন মাথায় রাখতে হয়। বা যত আপনি বড় হবেন তত আপনার ইনফরমেশন বেশি মাথায় রাখতে হবে। তখন দেখা যাবে গোলায় যাবে। এত মেমোরি প্যালেস তৈরি হবে যে আপনি কোন মেমোরি প্যালেস থেকে কোনটাতে ঢুকতেছেন সেটা মনে থাকে না। সো এই হচ্ছে যে আপনাদের কাহিনী। যারা ছোট আছে তারা ইউজ করতে পারেন। আর যারা বড় হবেন হয়তোবা কলেজ এবং ইন্টারমিডিয়েট বা ইউনিভার্সিটি লাইফে যাবেন, তাদের জন্য পরেরগুলো হয়তো একটু বেটার। তার মধ্যে সবচেয়ে অ্যামেজিং টেকনিক হচ্ছে চাঙ্কিং এবং এই চাঙ্কিং টেকনিকটা আপনারা মেজরিটি ইউজ করেন। ইনফ্যাক্ট আমি আমার যতগুলো বই লিখেছি, আপনারা জানেন আমার প্রায় ২৬টা বই বের হয়েছে। এটা যেমন আমার কেমিস্ট্রি কনসেপ্ট বুক। আমি কিন্তু এগুলো আসলে চাঙ্কিং মেথডটাকে ইউজ করেই লিখেছি এবং আমি নিজেও যে আসলে এত বছর ধরে ইউজ করছি, আমি এটা রিসার্চ করার আগে নিজেই জানতাম না। চাঙ্কিং মেথড আইডিয়াটা খুবই সিম্পল। আমাদের মানে ব্রেইন ইনফিনিট না। একটা নির্দিষ্ট পরিমাণ সে মুখস্থ রাখতে পারে। এজন্য আমরা আমাদের ব্রেইনকে যেন ছোট ইনফরমেশন গুলো ফিড করতে পারি। এজন্য ইনফরমেশন গুলোকে আগে সামারাইজ করে এটাকে ছোট পোরশনে ভাগ করি এবং তারপর সেটাকে মাথায় রাখি। এবং দেখবেন মজার বিষয় হচ্ছে আমি আমার বইগুলো যখন লিখেছি আমি এক্সাক্টলি সেম কাজই করেছি। আমি আগে এটাকে টপিক ওয়াইজ ভাগ করেছি। টপিক ওয়াইজ ভাগ করার পরে যেগুলো অনেক বেশি ইনফরমেশন সেগুলোকে সামারাইজ করে আমার মাথার মধ্যে নিয়েছি। এইভাবে জিনিসটাকে যখন আমি চাঙ্কিং করে হচ্ছে মাথায় নিয়েছি তত আমার জন্য বুঝতে সহজ হয়েছে। এবং আমি সেইম মেথডটাকে এপ্লাই করে কিন্তু আমি পরে কনসেপ্ট নোটস গুলোকে লিখেছি। এসএসসি, এইচএসসি সবার জন্য যখন আমি কনসেপ্ট নোটগুলো লিখলাম, তখন আমি কিন্তু এই মেথডটাই এপ্লাই করব এবং হয়তোবা অনেকের ভালো লাগে বলেই তারা কিন্তু এই নোটগুলো কিনে। তাহলে মানে হচ্ছে চাঙ্কিং মেথডটা খুবই কমন একটা মেথড। আপনি আপনার মানে ব্রেইনের জন্য বিশাল একটা ইনফরমেশনকে একসাথে মাথায় না রেখে আগে আপনি এটাকে ছোট অনেকগুলো অংশ ভাগ করবেন, দেন পিস আকারে সেটা আপনি আপনার মাথায় থাকবেন। তাহলে দেখবেন আপনার জন্য আসলে এটা মেমোরাইজ করাটা অনেক ইজিয়ার হয়ে যাবে। খুবই কমন একটা টেকনিক এবং খুব ভালো একটা টেকনিক বলতে পারেন। মুখস্থ বিদ্যার ক্ষেত্রে এটা আপনাকে অনেক হেল্প আউট করবে। এবং এই মেথডের সবচেয়ে ভালো যে জিনিসটা আমি আপনাকে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এটা আপনাকে ডিস্টিংগুইশ করতে সাহায্য করে। আপনি যখন অবজেক্টিভ অ্যান্সার করেন, অবজেক্টিভ আর সৃজনশীলের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গাটাতে। সৃজনশীলে আপনি যা পারেন সব লেখেন। অবজেক্টিভে আপনি ইনফরমেশন ডিস্টিংগুইশ করেন। আচ্ছা এই ইনফরমেশন থেকে এই ইনফরমেশনটা আলাদা। সো লেটস ডিফারেনশিয়েট দেম। এইভাবে আপনি এপ্লাই করেন। সো দিস ইজ সামথিং দ্যাটস ভেরি ইম্পোর্টেন্ট। নাম্বার 3 স্পেস রেপিটেশন। দিস ইজ আ ভেরি ইম্পোর্টেন্ট থিং। স্পেস রেপিটেশনে কি হয়? স্পেস রেপিটেশনে দেখেন এখানে একটা সুন্দর কার্ভ আছে। এটাকে আমরা বলি এবিঙ্গাস ফরগেটিং কার্ভ। এবিঙ্গাস ফরগেটিং কার্ভ এটা আসলে অনেক বছর আগে একটা বেশ ভালো এক্সপেরিমেন্টের পরে এটা বের হয়েছে যে আমরা যখন প্রথম কোনো একটা কিছু মুখস্থ করি, যত সময় যায় তত আমরা ভুলতে থাকি। অনেক স্টুডেন্ট বলে না
যে ভাইয়া আমি তো পড়লে ভুলে যাই, পড়লে তো যা ভাই এটাই নর্মাল, কেউ তো বলে না মানে পড়লে পরের দিন মনে থাকবে। ইনফ্যাক্ট এটা স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন যে আসলে দিন শেষে আপনি বেশিরভাগ ইনফরমেশন ভুলতেই থাকবেন যত সময় যাবে। যেমন দেখেন আপনি প্রথম দিন পড়েছেন 100%, ইভেন জাস্ট এই কার্ভটাতে দেখা যাচ্ছে যে সময় যত যাবে তত আপনি আস্তে আস্তে দেখেন একদম 100% থেকে 2 দিন বা 3 দিনের মাথায় আপনি মাত্র 60% আপনার ইনফরমেশন চলে আসবে। এর মানে হচ্ছে আপনি যখনই কোনো কিছু পড়ছেন, আপনি যদি সেটাকে তখনই মুখস্থ রাখতে পারেন তাহলে আপনার জন্য মানে তখনই যদি আপনি বাসায় এসে পড়ে ফেলতে পারেন, আপনার জন্য সবচেয়ে বেশি বেটার হয়। হাউএভার ওনাদের কথাটা হচ্ছে যে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় আপনার পড়া রিভাইজ করার জন্য রাখতে হবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইম। এবার আপনি যখন রিভাইজ করার জন্য রাখছেন তখন আপনি কি করবেন, যখনই আপনি এরকম হচ্ছে যে ডেইজ পাস করবে তত আপনি হচ্ছে যে এই পড়াগুলো আপনার হচ্ছে ফরগেটিং কার্ভগুলোতে দেখেন আপনি আস্তে আস্তে সময় কমতে থাকবে। সো যখন একদিন পাস হয়ে গেল, যদি আপনি একটু এফোর্ট দেন তাহলে আপনার কার্ভটা আবার 100% চলে আসবে। যখন 2 দিন পাস হয় তখন যদি আবার একটু এফোর্ট দেন তাহলে আবার এরকম চলে আসবে, আবার একটু এফোর্ট দিলে এরকম চলে আসবে, এবং যত সময় যাবে যদি আপনি এরকম এফোর্ট দিতে থাকেন তাহলে আপনাকে দেখা যাবে 7 নম্বর দিনে যদি আপনি প্রথম দিনে 1 ঘন্টা দেন, 7 নম্বর দিনে আপনাকে 20 মিনিট দিলে আপনার পড়াটা আমার মাথায় ঢুকে যাচ্ছে। এটাকে বলা হয় হচ্ছে কেভিন্ডাস ফরগেটিং কার্ভ, এবং আপনি যদি এটাকে বারবার এইভাবে স্পেস আকারে রিপিটেশন করতে থাকেন তাহলে আপনার জন্য সুবিধা। স্পেস রিপিটেশন মানে হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর পর আপনি পড়াটাকে রিপিট করে নিচ্ছেন। দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং টেকনিক। আমি এটা খুব একটা কাজে লাগাতে পারিনি জীবনে, বিকজ আসলে দেখা যেত আমার এত বেশি মানে পড়াশোনার প্রেশারে যেটা হইতো আমি আসলে তো গুছায় পড়তে পারি না একটা টাইম পরে। যে কলেজ লাইফ পর্যন্ত ইট ওয়াজ ওকে, ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইট ওয়াজ ওকে, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আর পারা যায় নাই। সো তখন হচ্ছে যে আমি আসলে যেটা করেছি দিন শেষে চাঙ্কি নিয়ে বেশি হচ্ছে যে ফোকাস করেছি। নাম্বার 4 সেটা হচ্ছে স্লিপ অন ইনফরমেশন। দিস ইজ সামথিং যেটা আমার মা আমাকে অনেক বলতো, আমি বিশ্বাস করতাম না, বাট আই এম সরি আম্মু, ইউ আর রাইট, দো ইউ ডিডন্ট নো ওয়াই ইউ আর রাইট। আইডিয়াটা হচ্ছে যে স্লিপিং অন ইনফরমেশন। আমাদের সবচেয়ে বড় টেন্ডেন্সি হচ্ছে পরীক্ষার আগের রাতে ঘুমায় না। কেন ঘুমায় না? বিকজ ইটস কুল। আমি সারা রাত জেগে পড়াশোনা করেছি, বোকা বলাবেন, কোনো লাভ নাই। স্লিপিং অন ইনফরমেশন ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। আপনার যদি কালকে বিশাল বড় একটা টেস্ট থাকে যেখানে আপনাকে অনেক ইনফরমেশন মাথায় নিতে হবে, ইটস বেটার যে আপনি পড়াশোনা করে সুন্দর মতো হচ্ছে যে ওই মানে পড়াশোনাগুলো করে ঘুমায় যান। ইনফ্যাক্ট স্টাডিজ বলে যদি আপনার মুখস্থ বিদ্যা নির্ভর কিছু থাকে তাহলে ঘুমানোর আগে ওই নোটগুলোকে পড়ে রিভিউ করে ঘুমাইলে দের ইজ আ বেটার চান্স আপনার ওইটা সুন্দর মতো হচ্ছে যে ব্রেনে থাকবে। বিকজ আপনার ইনফরমেশনগুলো আপনার ব্রেনে ঘুমানোর সময় রাতে সুন্দর মতো স্টোরড হয়। যদি আপনি মুখস্থ বিদ্যার জিনিসপত্রগুলো সুন্দর মতো পড়ে বুঝে ঘুমায় যান তাহলে আপনার কিন্তু ইনফরমেশনগুলো রিটেন করার চান্সেস বাড়বে। দিস ইজ সামথিং দ্যাট ইউ গাইস ডোন্ট নো, এবং আপনারা জিনিসটাকে অনেক সময় মিস আউট করেন। নাম্বার 5 সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল মেথড, যেটা আমি নিজে প্রচুর ইউজ করি। সো আই থিংক দিস উইল হেল্প ইউ আ লট। আমি যেটা করি, আমি প্রথমে একটা টপিক লিখি, একটা টপিক পড়ার সময় আমি কাজটা করি। এটা হচ্ছে যে আমার বলতে পারেন হচ্ছে যে মুখস্থ করার বা মনে করার হচ্ছে যে একটা আলাদা ডায়েরি থাকে। পড়ার সময় এটা লিখি, লিখার পরে আমি হচ্ছে যে কোয়েশ্চেন লিখতে থাকি। একটা মনে করেন টপিক পড়ছি এবং কোয়েশ্চেন লিখতে থাকছি। তো এই জিনিসটাকে আমি কোয়েশ্চেনে হচ্ছে যে কনভার্ট করে ফেলি। তারপর আমি আস্তে আস্তে এই কোয়েশ্চেন গুলোকে আস্তে আস্তে আবার কি করি, যখন আমার পড়া শেষ, যখন রিভাইজ করব, তখন আমি আগে নোটসে যাই না, আমি আগে কোয়েশ্চেন গুলোকে রিভিউ করা শুরু করি। আমি একটা কোয়েশ্চেন দেখি, আচ্ছা মনে করার চেষ্টা করি, এটাকে আবার রিকল করা বা মনে করার চেষ্টা করা। যখন আমি মনে করে পারলাম যে আপনি এটা অ্যান্সার, দেন ফাইন, আমি অলরেডি পেরে গেছি। এরকম করে যদি আমার 20টা কোয়েশ্চেন থাকে, হয়তো আমি 5টা পারি না, তাহলে আমাকে আমি বাকি 5টা পড়তে হবে। মানে আমার পড়া অনেক কমে গেছে, 25% পড়া আমি কমে ফেলছি জাস্ট বাই অ্যাক্টিভ রিকল। এবং এভাবে আপনার মেমোরি আরো বেটার আপনার মধ্যে হচ্ছে যে চলে আসবে। আপনি অলওয়েজ মাথায় রাখবেন, পড়লে মুখস্থ হয় না, মনে করার চেষ্টা করলে আপনার ব্রেন মুখস্থ করে। দিস ইজ সামথিং দ্যাট ইউ গাইস ডু নট আন্ডারস্ট্যান্ড। দালালভাবে গাধার মতো খালি পড়ে গেলে রিডিং, এই যে বই নিলাম আর রিডিং পড়লাম, লা 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 রিডিং পড়লাম, কোনো লাভ নেই। পড়েছেন, ফাইন, কোয়েশ্চেন লিস্ট আউট করা আছে, আচ্ছা এটা কি হইতে পারে, আচ্ছা এটা হবে, দেখুন আপনার ব্রেনটা এটাকে মুখস্থ করছে। সো অ্যাক্টিভ রিকল মেথড ইজ আ ভেরি গুড মেথড, যেটা আমি অ্যাপ্লাই করেছি অনেকবার, এবং আমার কাছে মনে হয় আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। সেই 5টা মেমোরি টেকনিক আপনার অ্যাপ্লাই করে দেখেন। যদি এই টাইপের ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর কি টাইপের ভিডিও আপনারা চান। দেখা হবে নেক্সট ভিডিওতে।